আজ আমি এক্সপ্লেইন করব এমন একটি তামিল হরর মুভি যা রিয়েল স্টোরি থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। কাহিনীর শুরুতে আমরা একটি কাপলকে দেখতে পাই। তারা তামিলনাড়ুর একটি জঙ্গলে যায়। জঙ্গলের ভিতরে সুন্দর একটি জায়গায় তারা ক্যাম্প করে এবং সেখানে আগুন জ্বালিয়ে এনজয় করে। ছেলেটির নাম রাম। সে জ্বালানির জন্য শুকনো কাঠ কাটতে যায়। কিছু দূর যাওয়ার পর রাম একটি ত্রিশূল দেখতে পায়। এই ঘন জঙ্গলের মাঝে ত্রিশূল দেখতে পেয়ে সে একটু অবাক হয়ে যায়। কিছু বুঝতে না পেরে রাম ত্রিশূলটিকে সাইডে ফেলে দেয়। তারপর সে একটি ছোট কুঠার দিয়ে সামনের গাছটির শুকনো ডালটিকে কাটতে থাকে। তখন ঠকঠক আওয়াজে জঙ্গলটি কেমন যেন কেঁপে ওঠে। রাম গাছের ডালটিকে অনেক কষ্ট করে শেষমেশ কেটে ফেলে এবং সেটি জোরে টানতে গিয়ে মাটিতে পড়ে যায়। সেই শুকনো ডালটিতে একটি লম্বা পেরেক দেখতে পায়। তখন সে লক্ষ্য করে যে গাছটির ওই স্থান থেকে কিছু একটা বেরোনোর চেষ্টা করছে। তারপর সেই গাছটি থেকে একটি কালো রঙের ভয়ঙ্কর পুতুল বেরিয়ে এসে তার কাছে পড়ে। রাম পুতুলটি হাতে তুললে এক অলৌকিক শক্তি তার সামনে এসে দাঁড়ায়। রাম জোরে চিৎকার করে তার গার্লফ্রেন্ডকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সেই অলৌকিক শক্তি তার গলার আওয়াজ বন্ধ করে দিয়েছিল। অন্যদিকে রামের গার্লফ্রেন্ড কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনছিল, তাই সে কিছু বুঝতে পারেনি। রাম সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই অলৌকিক শক্তি তাকে মেরে ফেলে। তারপর রামের গার্লফ্রেন্ড লক্ষ্য করে যে রাম আশেপাশে নেই। তখন সে উঠে সামনের গাছটির দিকে যায় এবং যখনই সে সেই ভয়ঙ্কর কালো পুতুলটিকে মাটি থেকে তোলে, তখনই ওই অলৌকিক শক্তি মেয়েটিকেও মেরে দেয়। এরপর কয়েক মাস কেটে যায়। আমরা 5 জন বন্ধুর একটি গ্রুপ দেখতে পাই। তাদের নাম হলো মিনা, চরণ, জেরি, সেতু ও চারু। তারা তামিলনাড়ু সেই জঙ্গলে ট্রেকিং করার জন্য প্ল্যান করে। যদিও ওই জঙ্গলে ট্রেকিং করার কোনো পারমিশন ছিল না, তাই তারা একজন ট্যুর গাইডকে হায়ার করে, যার নাম মারি। মারি ওই জায়গার বেস্ট গাইড ছিল, কারণ তার বাড়ি সেই জঙ্গলের আশেপাশের গ্রামেই ছিল, তাই সেই জায়গাগুলোকে সে ভালোভাবে জানত। পরের দিন সকালে তারা ওই জঙ্গলে ট্রেকিং করার জন্য যায় এবং তাদের সঙ্গে মারিও যায়। যাওয়ার সময় মাঝ রাস্তায় একটি বাচ্চা মেয়ে তাদের গাড়ি আটকায়। এই বাচ্চা মেয়েটির বাবা হলো মারি। গাড়ি থেকে নামলে মারিকে তার মেয়ে একটি তাবিজ গলায় পরিয়ে দেয় এবং বলে যে এই তাবিজ যেন গলা থেকে না খুলে। এরপর তারা সবাই জঙ্গলের পাশাপাশি পৌঁছে গেলে গাড়িটিকে রাস্তার ধারে রেখে দেয়, কারণ সামনে চেকপোস্ট থাকার কারণে গাড়িটিকে আর আগে নিয়ে যাওয়া যাবে না। সেই সময় একজন লোক গাড়ি নিয়ে সেখানে আসে। লোকটি তাদের দিকে রহস্যমূলকভাবে তাকায়। মারি লোকটিকে জানত, সে মারির বন্ধু ছিল এবং তার গ্রামেই থাকতো। তারপর সে সেখান থেকে চলে যায়। কিছুটা দূরেই জঙ্গল, তাই তারা হাঁটতে শুরু করে। জঙ্গলের পাশাপাশি এসে মারি সকলের উদ্দেশ্যে বলে, কারো কল করার থাকলে এখানেই কল করতে পারো, কারণ এরপর থেকে আর মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাবে না। তা শুনে মিনা বলে যে আমরা যদি কোনো সমস্যায় পড়ি তাহলে কি করব? কথা বলার জন্য তোমার কাছে কোনো হকিটকি নেই? তখন মারি বলে, আমাদের ডিপার্টমেন্ট থেকে এসব কিছু জিনিস দেওয়া হয় না। যদি তোমরা আমার কথা মেনে চলো তাহলে কোনো বিপদেই পড়তে হবে না। তারপর জঙ্গলের ভিতর কিছু দূর যাওয়ার পর তারা একটি জলস্রোত দেখতে পায়। মিনা এবং চারু জলে নেমে এনজয় করে এবং অনেক বেশি চিৎকার করার কারণে মারি তাদের সেখান থেকে শীঘ্রই বেরিয়ে পড়ার কথা বলে, কারণ চিৎকার শুনে জঙ্গলি পশু এখানে আসতে পারে, আর এই গভীর জঙ্গলে এত চিৎকার করা ভালো নয়। তারপর দুজনেই জল থেকে বেরিয়ে আসে, কিন্তু মিনা মনে মনে মারির উপর ভীষণ রেগে যায়। সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি জায়গায় পৌঁছে যায় যেখানে রেস্ট্রিক্টেড এরিয়ার বোর্ড লাগানো ছিল এবং চৌকাঠ বানিয়ে সেখানে অনেকগুলি ঘন্টা বাঁধা ছিল। সেতু ওই ঘন্টা বাঁধা চৌকাঠে হাত লাগালে পুরনো হওয়ার কারণে সেটি ভেঙে যায়। এটা দেখার পর মারি বলে যে আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া উচিত নয়। এই এরিয়াটি ভয়ঙ্কর, কারণ এখানে একটি আত্মার বসবাস আছে। আর এই কথা শোনার পর মিনা প্রচণ্ড রেগে যায় এবং বলে যে তুমি কি আমাদের বাচ্চা মনে করো? এদিকে ওদিকে যাওয়ার জন্য তুমি সবসময় বাধা দিচ্ছ। বাকি সকলেই মিনার এই কথাই এগ্রি করে, কিন্তু তবু মারি বারবার বোঝানোর ফলে তারা সবাই মারির কথা মেনে নেয় এবং অন্য রাস্তা দিয়ে জঙ্গলের ভেতরে যায়। তখন চারু একটি জায়গা থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। ওই ভয়ঙ্কর শব্দ অনুসরণ করেই সে অন্য রাস্তায় হাঁটতে শুরু করে, যে রাস্তা একটি বড় পাহাড়ি খাদে গিয়ে শেষ হয়েছে। হাঁটতে হাঁটতে চারু পাহাড়ি খাদের সামনে চলে আসে এবং তখন সে অনুভব করে কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে, কিন্তু কিছু হওয়ার আগেই
মারি এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন চারু খুব ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে যে ওখানে কেউ ছিল না, তাহলে কে তাকে ধাক্কা দিল। কিন্তু এই কথা চারু শীঘ্রই ভুলে যায়, কারণ তার বন্ধুরা তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিল। জঙ্গলের একটি জায়গায় চরণ ও মিনা একসঙ্গে বসে গল্প করছিল। সেই সময় জেরি এসে তাদের ছবি তুলতে শুরু করে। সবাই তখন ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং গাছের পিছনে লুকিয়ে পড়ে। জেরি প্রথমে বুঝতে পারছিল না যে তারা কোথায় পালিয়ে গেছে। তারপর একটি গাছের পেছনে সে মিনাকে দেখতে পায়। জেরি মিনাকে বলে, তুমি গাছের পেছন থেকে বেরিয়ে এসো, ওখানে তোমার ভালো ছবি তোলা যাবে। জেরির এই কথা শুনে গাছের পেছন থেকে একটি ভয়ঙ্কর পেত্নী বেরিয়ে আসে। প্রথমে জেরিটা দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর একটি গাছের পেছনে চারুকে লুকিয়ে থাকতে দেখে সে আস্তে আস্তে সেই গাছের কাছে যায়। তখন ভয়ঙ্কর পেত্নীটি তার পা ধরে টান দেয় এবং সে মাটিতে পড়ে যায়। এসব ঘটনা ঘটায় জেরি খুব ভয় পেয়ে যায়, কিন্তু তার বন্ধুরা এসব নিয়ে মজা করতে থাকে। সেই সময় জেরি তার পায়ের দিকে তাকালে দেখে যে পা ধরে টান দেওয়ায় হাতের ছাপ পড়েছে। আর এসব থেকে বোঝা যায় যে যা কিছু তার সঙ্গে হয়েছে সব কিছুই সত্য। কিন্তু জেরি এসব কথা তার বন্ধুদের বোঝাতে চাইলেও তারা বুঝতে চায় না, যে কারণে জেরি এতটাই রেগে যায় যে ট্রেকিং ক্যান্সেল করে ওখান থেকে চলে যাওয়ার কথা বলে। সেতু জেরির এই কথা শুনে রেগে যায় এবং বলে যে তুই তো বরাবরই একটা ভীতু, ভয়ে ছেড়ে পালাবি, এটাই স্বাভাবিক। আর এই সময় চারুও সেতুর কথায় এগ্রি করে। তখন জেরি রেগে গিয়ে তাদের দুজনকে বলে, তোদের যদি এত সাহস থাকে তাহলে রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে গিয়ে দেখা। তা শুনে মারি তাদের সেখানে যেতে বারণ করে, কিন্তু তারা মারির কোনো কথা শোনে না। চারু জেরির এই চ্যালেঞ্জ গ্রহণ করে। সে একটি লাল রঙের ফিতা নিয়ে রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে প্রবেশ করে এবং তার সঙ্গে সেতুও যায়। চারু চলার পথে গাছগুলিতে লাল ফিতে বেঁধে দেয় যাতে তারা রাস্তা ভুলে না যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি পুরনো ভাঙ্গা ঘর দেখতে পায়। আর এখানেই আমরা বুঝতে পারি যে এদের উপর কেউ একজন নজর রাখছে। তারপর তারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে। চারু সেখানে একটি পুতুল দেখতে পায়, যে পুতুলটি গল্পের প্রথমেই দেখানো হয়েছিল। চারু ওই পুতুলটিকে হাতে তুলে নেয় এবং সেলফি নিতে শুরু করে। আর তখনই সে তার পেছনে ভূতের মতো কাউকে দেখতে পায়। তা দেখার পর চারু খুব ভয় পেয়ে যায় এবং সে বাইরের দিকে তাকালে বাইরেও সেই ভূতটিকে দেখতে পায়। এতে ভয়ে চারুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। চারু সেতুকে বলে ঘরের মধ্যে ভূত আছে, কিন্তু সেতু কিছুই দেখতে পায় না। অন্যদিকে মারি এবং চরণ তাদেরকে খুঁজতে কিছুটা এগিয়ে যায়। সেই সময় তারা হঠাৎ চারু চিৎকার শুনতে পায়। তখন মারি ও চরণ তড়িঘড়ি করে সেই দিকে দৌড়ে যায়। কিছু দূর গিয়ে তারা চারুকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। তখন তারা চারুর কাছে গেলে চারু জোরে জোরে হাসতে শুরু করে এবং সেতুও গাছের আড়াল থেকে বেরিয়ে হাসতে শুরু করে। তখন তারা বুঝতে পারে যে তাদের সঙ্গে প্রাঙ্ক করা হয়েছে। চরণ ও মারি এতে খুব রেগে যায় এবং সেখান থেকে তারা ক্যাম্পের দিকে চলে আসতে থাকে। সেতু ও চারু তাদের রাগ ভাঙানোর জন্য পেছনে পেছনে আসতে থাকে। চরণ ও মারি ক্যাম্পের কাছে এসে লক্ষ্য করে যে চারু ও সেতু আগে থেকেই সেখানে আছে এবং চারু ভয়ে ভীষণ কাঁপছে। তাহলে চরণ ও মারির পিছনে যারা হাসতে হাসতে আসছিল তারা কারা ছিল? তখন তারা শীঘ্রই পিছনে তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই। আসলে ভূতটি তাদের সঙ্গে খেলা করছে, ভয়ঙ্কর সব মায়াজালে তাদেরকে বাঁধার চেষ্টা করছে। মারি তখন বুঝতে পারে যে এই জঙ্গলে থাকা পেতনির কাজ এটা। মারি সকলকে বলে যে সে ফিরে এসেছে, যার নাম পেঁচি। তারপর মারি পেঁচির কাহিনী তাদেরকে বলতে শুরু করে। পেঁচি তার গ্রামেরই একজন মহিলা ছিল। সে কেরল থেকে কালা জাদু শিখে এসেছিল। এই কালা জাদু সে তার পরিবারকেও শেখানোর জন্য এবং নিজের সিদ্ধি লাভের জন্য গ্রামের বাচ্চাদের চুরি করে নরবলি দিত। যখন গ্রামবাসীরা তা জানতে পারে তখন সবাই মিলে পেঁচিকে মেরে ফেলার প্ল্যান করে। তারপর দুজন গ্রামবাসী পেঁচিকে মারার জন্য যায়, কিন্তু পেঁচি তার কালা জাদুর শক্তির দ্বারা একজনকে সহজেই মেরে ফেলে। তা দেখে অপরজন ভয়ে পালিয়ে যায়। তখন কোনো উপায় না দেখে গ্রামবাসীরা একটি সাধুর কাছে গিয়ে অনুরোধ করে সে যেন পেঁচির হাত থেকে এই গ্রামটিকে বাঁচায়। তখন সাধু বলে যে পেঁচি অদৈবিক শক্তির আরাধনা করছে, তার জন্য সে নরবলি দিচ্ছে। এর দ্বারা সে অমর হওয়ার শক্তি পেয়ে যাবে। তাই পেঁচিকে মেরে তার আত্মাকে বন্দি করে রাখতে হবে। সাধুর কথা মেনে গ্রামবাসীরা আবার পেঁচির উপর হামলা করে। তারা পেঁচিকে মেরে পেঁচির আত্মা একটি পুতুলের মধ্যে বন্দি করে। তারপর তারা পুতুলটিকে একটি গাছের মধ্যে পেরেক মেরে রেখে দেয়, যাকে গল্পের প্রথমেই রাম নামের ওই ছেলেটি গাছ থেকে অজান্তেই মুক্তি দিয়েছিল।
তারপর গ্রামবাসীরা পেঁচির লাশ পাশাপাশি একটি জায়গায় পুঁতে দেয়। এই কারণেই পেঁচি জঙ্গলের বাইরে বেরোতে পারে না। তারপর সেখানে রেস্ট্রিক্টেড এরিয়ার বোর্ড লাগিয়ে দেওয়া হয়, যাতে এই এরিয়ার মধ্যে অন্য কেউ প্রবেশ না করে। মারির মুখ থেকে এই গল্প শোনার পর সবাই ভয় পেয়ে যায়। তখন তারা এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে। ব্যাগ গোছাতে গিয়ে জেরি দেখে যে তার ক্যামেরাটি ব্যাগের মধ্যে নেই। তখন সে ক্যামেরা খোঁজার জন্য জঙ্গলের মধ্যে যেতে চাইলে মারি তাকে বারণ করে, কিন্তু ক্যামেরাটি তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, তাই সে মারির কোনো কথা শোনে না। সে ক্যামেরা খোঁজার জন্য জঙ্গলের দিকে যায়। তখন মারিও তার পেছন পেছন যায়। কিছু দূর যাওয়ার পর জেরি তার ক্যামেরাটি একটি গাছের মধ্যে দেখতে পায়। জেরি ক্যামেরাটি নিয়ে ফিরে আসবে এমন সময় মারির পিছনে আরও একটি মারিকে দেখতে পায়। তা দেখে জেরি অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারছিল না যে কোনটি আসল। তখন সে তার ক্যামেরাতে দেখে যে প্রথম মারিকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তখন জেরি প্রথম মারিকে ভূত ভেবে ধাক্কা মেরে ফেলে দিয়ে দ্বিতীয় মারিকে অনুসরণ করে দৌড়াতে শুরু করে এবং গভীর জঙ্গলে চলে যায়। সেখানে সে দেখে যে দ্বিতীয় মারি দাঁড়িয়ে আছে। জেরি তখন ভয়ে ভয়ে তার কাছে গিয়ে তাকে ডাকে। সে পিছনে ঘুরলে জেরি দেখে যে সে মারি নয়, জেরি রূপ ধারণ করেছে। জেরি তা বুঝতে পেরে দৌড়ে সেই পুরনো ভাঙা বাড়িতে চলে যায়। তখন পেঁচি তাকে হত্যা করে। এদিকে মারি জেরিকে হারিয়ে একা ক্যাম্পের জায়গায় ফিরে আসে। মিনা এবং সেতুর মনে হয় জেরিকে মারি হত্যা করেছে, আর পেঁচির যে গল্প শুনিয়েছে সেটাও মিথ্যে। এই জঙ্গলে যা ঘটছে সব এই মারি করছে। তাই সেতু রেগে গিয়ে মারিকে মারতে শুরু করে। অন্যদিকে চারু কিছু বিড়বিড় করতে করতে জঙ্গলের ভেতরের দিকে চলে যায়। তা দেখে মিনা ও চরণ চারুকে অনুসরণ করে এবং তাকে ভেতরে যেতে বারণ করতে থাকে। তারপর তারা দেখে চারু এক আজব ভঙ্গিতে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে এবং এক নিমেষেই পেঁচি এসে তাকে নিয়ে চলে যায়। এই ঘটনা দেখে মিনা ও চরণ সেখান থেকে দৌড়াতে শুরু করে। তারা এসে মারি ও সেতুকে ঘটনাটি বললে সবাই জঙ্গল থেকে বেরোনোর জন্য দৌড়াতে শুরু করে। মারি দৌড়ে রেস্ট্রিক্টেড এরিয়া পার করে ফেলে, কিন্তু বাকি তিনজন অনেকটাই পেছনে ছিল। সেই সুযোগে পেঁচি মারির রূপ ধরে তাদের ভাঙা বাড়িতে নিয়ে আসে। সেতু বিষয়টি বুঝতে পেরে মিনা ও চরণকে ওই ঘরে যেতে মানা করে। অন্যদিকে রিয়াল মারি তাদেরকে বাঁচানোর জন্য আবার সেই রেস্ট্রিক্টেড এরিয়ায় প্রবেশ করে। তখন পেঁচি তার উপর হামলা করতে আসে এবং কিছু না করেই সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে মারি বেঁচে যায়। তখন মারি রিয়েলাইজ করে যে তার কাছে যে তাবিজটি আছে তার কারণেই সে বেঁচে গেছে। এদিকে মিনা গায়েব হয়ে গেলে সেতু ও চরণ তাকে খুঁজতে থাকে। তখন তারা মিনাকে পেঁচির ওই ঘরে দেখতে পায়। সেই সময় পেঁচি এসে মিনাকে নিয়ে চলে যায়। তা দেখে সেতু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু চরণ মিনাকে বাঁচানোর জন্য ওই ঘরের মধ্যে যায়। সেতু দৌড়ে সেই রেস্ট্রিক্টেড এরিয়া থেকে বাইরে বেরিয়ে আসে। সেই সময় সে জেরিকে আহত অবস্থায় দেখতে পায়। তখন সেতু জেরিকে সাহায্য করার জন্য আবার সেই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যায়। সেতু জেরিকে সেখান থেকে বের করে আনার সময় বুঝতে পারে যে সেই জেরি নয় পেঁচি, আর সেই সময় পেঁচি তাকে মেরে দেয়। এদিকে চরণ ও মিনা পেঁচির ঘর থেকে বেরিয়ে হাঁটতে থাকে, আর তখনই মারি দৌড়ে তাদের কাছে আসে। মারি বলে, আমাদের এই জঙ্গলের বাইরে যেতে হবে, তবেই আমরা পেঁচির হাত থেকে বাঁচতে পারবো। মিনা মারির কথাই বিশ্বাস করে না এবং চরণকেও তার সঙ্গে যেতে বারণ করে, কারণ এই মারিও পেঁচির ছলনা হতে পারে। তখন মারি বলে, আমি পেঁচির ছলনা নই, কারণ আমার কাছে যে তাবিজ আছে এটি তার প্রমাণ। এটি সেই তাবিজ যা পেঁচিকে হত্যা করার সময় সাধু আমার পূর্বপুরুষদের দিয়েছিল। এই তাবিজ পরে থাকলে পেঁচির শক্তি কাজ করবে না। এসব কথা শোনার পরেও মিনা তার কথায় বিশ্বাস করে না। তখন চরণ মিনাকে রিকোয়েস্ট করলে সে রাজি হয়ে যায়। এরপর তারা একে অপরের হাত ধরে ওই জঙ্গল থেকে বেরোনোর জন্য দৌড়াতে শুরু করে। আর যখনই ওই রেস্ট্রিক্টেড এরিয়া ক্রস করবে এই সময় মিনা পড়ে গিয়ে তাদের হাত ছেড়ে দেয়, আর তৎক্ষণাৎ পেঁচি এসে তাকে নিয়ে চলে যায়। মারি চরণকে আটকানোর অনেক চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয়। চরণ রেস্ট্রিক্টেড এরিয়া পার করার পরেও মিনাকে বাঁচানোর জন্য আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই চরণ বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, কারণ সে জঙ্গলে মিনাকে তো খুঁজে পায় না, আর পেঁচি তাকে তার বন্ধুদের রূপ ধারণ করে বারবার ভয় দেখাতে থাকে। পেঁচি চরণকে মারতে আসে, কিন্তু তার সামনে এসেই পেঁচি গায়েব হয়ে যায় এবং চরণ বেঁচে যায়। তখন চরণ দেখে যে তার হাতে মারির ওই তাবিজ চলে এসেছে। আসলে জঙ্গলে প্রবেশ করার সময় যখন মারি তাকে আটকানোর চেষ্টা করছিল তখন মারির তাবিজ খুলে পড়ে
এবং তা চরণের জামায় আটকে যায়। সেই তাবিজটি এখন চরণের কাছে আছে। চরণ রেস্ট্রিক্টেড এরিয়ার বাইরে বেরিয়ে এসে মারির মৃতদেহ দেখতে পায়। সেভাবে পেঁচি হয়তো তাকে মেরেছে, কারণ তার কাছে তাবিজটি ছিল না। তারপর চরণ জঙ্গলের বাইরে চলে আসে। মেইন রোডের সামনে মারির বন্ধুকে গাড়িতে আসতে দেখে চরণ গাড়িটিকে আটকায় এবং আশ্চর্যের বিষয় হলো যে মিনাও সেই গাড়িতে বসে আছে। আর তখনই ওই লোকটি চরণের মুখে ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর এটি হলো গল্পটির সবচেয়ে বড় টুইস্ট। চরণের জ্ঞান ফিরলে সে দেখে যে সে পেঁচির সেই পুরনো ভাঙা বাড়িতে বাঁধা অবস্থায় পড়ে আছে। তার সামনে মিনা এবং ওই লোকটি দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা জানতে পারি যে মিনা জঙ্গলের ভয়ঙ্কর ঘটনাগুলিতে কেন ভয় পাচ্ছিল না এবং কেন মারির উপর সে রেগে যাচ্ছিল। আসলে মিনা আর কেউ নয়, মিনা হলো পেঁচির বংশধর এবং এই শক্তির পরবর্তী উত্তরাধিকারী মিনাই হবে। গ্রামবাসীরা যখন পেঁচিকে মেরে ফেলে তখন পেঁচির পরিবারে পেঁচির একটি নাতনি ছিল এবং সে হলো মিনার দিদা। যেহেতু পেঁচি সপরিবারে কালো জাদুর রিচুয়াল করত, তাই তার পরিবার একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড ছিল। যখন পেঁচি গাছটি থেকে মুক্তি পায় তখন মিনার দিদা তা অনুভব করতে পেরেছিল। তাই সে মিনাকে আরও 13 জন নরবলির ব্যবস্থা করতে বলে, তবেই পেঁচির সুপ্ত বাসনা পূর্ণ হবে। মিনার দিদা মিনাকে বলে তাকেই ওই জঙ্গলে সবাইকে নিয়ে যেতে হবে। তাই চরণের সঙ্গে মিথ্যা সম্পর্কের অভিনয় করে মিনা চরণ ও তার বন্ধুদের সেই জঙ্গলে নিয়ে যায়। সকলে রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যেই মারা গিয়েছিল, কিন্তু মারি ওই এরিয়ার বাইরে মারা গিয়েছিল। আসলে মারিকে পেঁচি নয়, মিনা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছিল। মিনা মারিকে পছন্দ করছিল না, কারণ মারি সবসময় তাদেরকে বিপদমুক্ত জায়গায় নিয়ে যেতে চাইছিল। আর মিনার উদ্দেশ্যই হলো সকলকে পেঁচির হাতে হত্যা করা। আর মারির যে বন্ধু ছিল সেও মিনার দলেরই লোক ছিল। মিনা ও লোকটি চরণকে পেঁচির ওই ঘরে বেঁধে রেখে চলে যায়। তখন পেঁচি চরণকে মেরে ফেলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।